নমস্কার বন্ধু বান্ধবীগুলো, আশা করলাম সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই ভিডিওটার যোগেদি গণিতের সংখ্যার কতগুলো ভাগ আলোচনা করব। কিন্তু ইয়ার আগতে আমরা যোৱা দুটি ক্লাছত যিগিলা সংখ্যা পড়ছি বা সেগুলো ধারণা আমরা নিছি, সেই ধারণাগুলি আরও আমরা মনত পেলাম। তো প্রথমে আমরা রিমেম্বারিং করবো যোৱা ক্লাছত আমরা কি পড়ছি। হয়তো তোমার মনত আছে, আমরা যোৱা ক্লাছত যোৱা ভিডিওটাত আমরা আগের ভিডিওটাত কি পড়ছি, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার। আর তারও আগের ভিডিওটাত আমরা সংখ্যার অঙ্কর এগুলো ধারণা নিয়েছি। সংখ্যা কি, অঙ্ক কয়টা, এগুলো ধারণা নিয়েছি। আমার ভারতীয় হিন্দু আরবিক পদ্ধতিত আমার অঙ্ক 10টা, দশমিক পদ্ধতিতে আমরা কি করি, গণনা করি। তারপরে আমরা আগের ভিডিওটাত প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দুইটাই আমরা দেখছি। তার পরে আমরা রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার এই তিনটের বিষয়ে পড়ছি। প্রথমে আমরা রিয়েল নাম্বার জানছি। রিয়েল নাম্বার কোনগুলো, যেগুলো নাম্বার দিয়ে আমরা নর্মালি গণনা করি, ক্যালকুলেশনত যেগুলো নাম্বার নর্মালি আমরা ব্যবহার করি ওগুলোকে আমরা কি রিয়েল নাম্বার বলে গেছি, বাস্তব সংখ্যা। আর যেমন যে যদি আমাক যে -4 বর্গমূল বের করে দেয় তাহলে আমার অসুবিধা হয়। -1 একটা আসে, √-1, এই √-1টাক আই দিয়ে চিহ্নিত করছে। আইটা হয়েছে এটা কাল্পনিক রাশি বলি কয়, এটা কাল্পনিক রাশি বলি কয়। আর r² = কি হয়, -1, এটা আমরা পড়ছি, এটা কাল্পনিক রাশি বলি কয়। এই কাল্পনিক রাশির সহিতে থাকা সংখ্যাগুলি হয়েছে কি ইমাজিনারি নাম্বার। আর কাল্পনিক ইমাজিনারি নাম্বার আর বাস্তব সংখ্যা মিলে কি হয়, কমপ্লেক্স নাম্বার। যেমন 2i, এটা একটা কাল্পনিক সংখ্যা, বা √2 √/-2, এটা একটা কাল্পনিক সংখ্যা। কিন্তু এই কাল্পনিক সংখ্যার সাথে যদি বাস্তব সংখ্যা থাকে, যেমন যদি আমরা কই 3 + 2i, তাহলে এটা হবে কি একটা কমপ্লেক্স নাম্বার। z = a পূরণ i, a + ib, এটা হলে আমার কি রিয়েল পার্ট আর বিটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট। এগুলো আমরা পড়ছি। তারপরে পড়ছি আমরা কি বাস্তব সংখ্যার ভাগ। বাস্তব সংখ্যার ভাগ আমরা তারপরে পড়ছি। তো বাস্তব সংখ্যার ভাগগুলি আমরা একদম কি করব, বোটামর পড়া টপ, মানে তলর থেকে উপরে পর্যন্ত একটা একটা করে আজকে আমরা মনে ফেলাম। তারপরে আমরা বাকি নম্বরগুলো পড়ব, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমার কি ন্যাচারাল নাম্বার, মানে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, মানে যেগুলো সংখ্যা দিয়ে আমরা গণনা করি, গণনা করার জন্য যেগুলো সংখ্যা ব্যবহার করা হয় ওগুলোকে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3 এমন করে চেয়া থাকে, এর শেষ নাই। আটাইতকৈ ছোট প্রাকৃতিক সংখ্যা হচ্ছে 1, আটাইতকৈ ডাঙর কোনো প্রাকৃতিক সংখ্যা নাই, চেয়া থাকে। আর সংখ্যা রেখা এটা দেখালে আমরা এমন করে দেখাবো, 1 থেকে আরম্ভ হয় আর এদিকে চেয়া থাকে 2, 3, 4 চেয়া থাকে। এটা হলে আমার কি ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তারপরে যে এই প্রাকৃতিক সংখ্যার সহিতে স্বাভাবিক সংখ্যাগুলির লগতে যদি শূন্যটা আমরা যোগ করে দিই তাহলে হবে কি পূর্ণ সংখ্যা। শূন্যর সহিতে শূন্যর লগত 0 হয়, 2 নম্বর কি 0 হয়
শূন্য যদি 80 এটি জোড়া লাগে 100-তে হয়। আর এই ন্যাচারাল নাম্বারগুলো মানে প্রাকৃতিক সংখ্যাগুলো বা স্বাভাবিক সংখ্যাগুলো এগুলো সবগুলো মিলে কী হয় তখন হোল নাম্বার। হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা। হোল নাম্বার মানে কি পূর্ণ সংখ্যা। আরেকটি সংখ্যা রেখা দেখালে আমরা এমন করে দেখাবো, 0 থেকে শুরু হয় 1 2 3 4 5 এমন করে দেওয়া থাকে। তাহলে সব থেকে ছোট, সবার থেকে ছোট পূর্ণ সংখ্যা হয়েছে 0। সবার থেকে ছোট পূর্ণ সংখ্যা হয়েছে 0। আটাইতকৈ ডাঙর পূর্ণ সংখ্যা মানে সবচেয়ে বড় না পূর্ণ সংখ্যা 9। তাহলে এটা থেকে আমরা করব যে সবগুলো স্বাভাবিক সংখ্যা, সবগুলো স্বাভাবিক সংখ্যায় কী হয়, সবগুলো স্বাভাবিক সংখ্যায় কী হয় পূর্ণ সংখ্যা আছে, কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা না হয়, কারণ শূন্যটা আছে। শূন্যটা পূর্ণ সংখ্যাতে স্বাভাবিক সংখ্যা না হয়। এটা গেল স্বাভাবিক সংখ্যা পড়ছি। তারপরে আমরা পড়ছি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা এক জেড আখর দিয়ে বুঝে। অখণ্ড সংখ্যা জেড আখর দিয়ে বুঝে মানে আমার এই পূর্ণ সংখ্যাগুলো আর ঋণাত্মক সংখ্যাগুলো একের সাথে কী কয় অখণ্ড সংখ্যা, জেড আখর দিয়ে বুঝে। তাহলে পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক সংখ্যাগুলো, তাহলে মাজত শূন্যটা এপাশে 1 2 3, এপাশে -1 -2 জেয়া থেকে। তাহলে এটা থেকে আমরা আটাইতকৈ ছোট অখণ্ড সংখ্যাও না পাই, আটাইতকৈ ডাঙর অখণ্ড সংখ্যাও না পাই, হয় না? দুই পাশে কী হয় বাড়ি যায়, দুই পাশে বাড়ি যায় রেখাটা। তাহলে আমরা কী করে পাই যে এই সংখ্যাগুলো হলো ধনাত্মক সংখ্যা, পজিটিভ ইন্টিজার। জিরোটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। আর জিরোর এই পাশে থাকাগুলো এগুলো হল নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার এই শূন্যটা না ধনাত্মক না ঋণাত্মক। এই শূন্যটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। তাহলে এটা হইলে আমার কি লেফট সাইড, এটা হইলে আমার কি রাইট সাইড। তাহলে দেখো আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইড যাই তাহলে সংখ্যাগুলোর মান বাড়ি যায়। লেফট সাইড থেকে রাইট সাইড গেলে সংখ্যাগুলোর মান বাড়ি যায়, মানে -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়। তাহলে আমরা সব পাখর থেকে বাঁ পাখর থেকে যদি সোভাগ যাই তাহলে সংখ্যাগুলোর মান কী হয় বাড়ি যায়, সংখ্যাগুলোর মান বাড়ি যায়। তাহলে এটা থেকে আমরা কী করবাই যে ঋণাত্মক সংখ্যার ভিতরে আটাইতকৈ বড় কোনটা 1, আর ধনাত্মক সংখ্যাগুলির ভিতরে আটাইতকৈ ছোট কোনটা এটাও 1, এটা -1 আর এটা হল 1। তাহলে যদি কয় আটাইতকৈ ডাঙর ঋণাত্মক অখণ্ড সংখ্যা, যদি কয় আমার আটাইতকৈ ডাঙর ঋণাত্মক অখণ্ড সংখ্যা সবচেয়ে ডাঙর ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে কি লিখবো আমরা -1। তাহলে কি লিখবো -1। আটাইতকৈ ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে 1, আর শূন্যটা ধনাত্মক নয় ঋণাত্মক নয়। শূন্যর বাঁ ফালে কী থাকে ঋণাত্মক, আর শূন্যর সোফালে কী থাকে ধনাত্মক সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা গেল। তারপরে আমরা কী করছি যে খণ্ড সংখ্যা দিলে খণ্ড করা যায়, p/q দিলে ভগ্নাংশ আকারে দেখি এগুলো খণ্ড সংখ্যা না, খণ্ড সংখ্যা। তারপরে খণ্ড সংখ্যা দেখছি, খণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যাগুলো, খণ্ড সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাগুলো এগুলো ভগ্নাংশ আকারে লেখা থাকে, যেমন 1/2 3/5 এগুলো হলে খণ্ড সংখ্যা। এগুলো হলে খণ্ড সংখ্যা 1/2 3/5 না। তারপরে আমরা দেখছি পরিমেয় সংখ্যা আর অপরিমেয় সংখ্যা। তারপরে কী লিখছে পরিমেয় আর অপরিমেয়। পরিমেয় কোনগুলো আর অপরিমেয় কোনগুলো এগুলো দেখছি, যেগুলো সংখ্যা আমরা p/q আকারে লিখি পাই, p/q আকারে লিখি পাই ওগুলো কি p/q আকারে লেখা সংখ্যাগুলো পরিমেয়। আর যেগুলো p/q আকারত লিখি না পাই ওগুলো অপরিমেয়। এই পরিমেয় আর অপরিমেয় মিলে কী হয় রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এটা পড়ছি হ্যাঁ না, মানে √2 √3 এগুলো কি
√5 এগুলো আমার অপরিমেয় সংখ্যা, বা যেগুলোর দশমিক বিস্তৃতি কী হয়ে যায়, পরিসমাপ্ত না হয়ে যায়, মানে যা থাকে যেমন 0.01, 0.01, 2 এমন করে যা থাকে, রিপিটেশন না হয়, ওগুলো হচ্ছে আমার অপরিমেয় সংখ্যা। কিন্তু পাইটে আমার অপরিমেয় সংখ্যা, কিন্তু পাইয়ের মান যদি এমন করে দেওয়া থাকে 7/22, এটা কিন্তু পরিমেয়, এটা মনে রাখা লাগে। ঠিক আছে, তাহলে এলা আমরা আজকের বিষয় আরম্ভ করব। যদি এগুলো মনে আছে, না থাকলে একবার দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন, তাহলে আমরা আজকের বিষয় আরম্ভ করি। আজকে আমরা কী শিখবো? প্রথমে শিখবো ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা, সোজা কথা, যুগ্ম মানে জোড়া, মানে যেগুলো সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করি না, 2-এরই বিভাজ্য সংখ্যাগুলো, 2-এরই বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে আমার কি যুগ্ম সংখ্যা না, 2-এর বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে আমার যুগ্ম সংখ্যা না, 2-এর সংখ্যা বিভাজ্য, যেগুলো সংখ্যা 2-এরই বিভাজ্য হয়, মানে 2 দিয়ে ভাগ করে পাই, ওগুলো আমরা যুগ্ম সংখ্যা। তাহলে 2 দিয়ে আমরা কী কী সংখ্যা ভাগ করে পাই? তাহলে 2 দিয়ে আমরা কী কী সংখ্যা ভাগ করে পাই? জিলীয় সংখ্যার শেষের অঙ্ক, জিলীয় সংখ্যার শেষের অঙ্ক, জিলীয় সংখ্যার শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 এই কটা থাকে। জিলীয় সংখ্যার শেষত 0, 2, 4, 6, 8 এগুলো থাকে। ওগুলো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে পাই। এটা কথা মনে রাখবেন, জিলীয় সংখ্যার শেষত 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে আর 8 থাকে। ওগুলো সংখ্যাকে আমরা কী দিয়ে ভাগ করে পাবো? 2 দিয়ে ভাগ করে পাবো। কিন্তু 1 থাকলে, শেষত 1 থাকলে, 3 থাকলে, 5 থাকলে, 9 থাকলে, এগুলো আমরা কী দিয়ে ভাগ করে পাওয়ার না? 2 দিয়ে ভাগ করে পাওয়ার না। এগুলো থাকলে শেষের কোনো সংখ্যার অঙ্কটা যদি 1, 3, 5, 9 থাকে, 7 থাকে, এগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করে পাওয়ার না। কিন্তু যদি এই কটা থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করে পাবো। তাহলে যেগুলো 2-এরই বিভাজ্য, যদি 2 দিয়ে ভাগ যায়, মানে যেগুলো সংখ্যার শেষের অঙ্কটা 0, 2, 4, 6, 8 থাকে, ওগুলো হচ্ছে আমার যুগ্ম সংখ্যা। ঠিক আছে, এটা গেল আমার যুগ্ম সংখ্যা। তাহলে 0টা কী হবে? 0টা কী সংখ্যা হবে? যুগ্ম হবে না অযুগ্ম হবে? 0টা হবে যুগ্ম সংখ্যা। কিন্তু এটা মনে রাখবেন, 0 কি যুগ্ম, কিন্তু 0 ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, কিন্তু 0টা কি যুগ্ম সংখ্যা, এটা মনে রাখবেন, 0টা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, এলা আমরা দেখবো অযুগ্ম সংখ্যা, মানে ওই কটা থাকবে এগুলো 2 বিভাজ্য না হয়। তাহলে এলা ওড নাম্বার অযুগ্ম সংখ্যা মানে 2-এরই বিভাজ্য না হয়, 2-এরই বিভাজ্য না হয়, মানে যেগুলো সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করে না পাই, ওগুলোর সংখ্যা অযুগ্ম সংখ্যা। তাহলে 2-এরই বিভাজ্য না যাওয়ার সংখ্যাগুলি হচ্ছে কী সংখ্যা? আমার অযুগ্ম, ওড নাম্বার। কোনগুলো তাহলে 2-এরই বিভাজ্য না হয়? জিলীয় অঙ্কের শেষের অঙ্ক, জিলীয় সংখ্যার শেষের অঙ্ক, এগুলোর শেষের অঙ্ক, জিলীয় সংখ্যার শেষের অঙ্ক কত থাকে? 1 থাকে, 3 থাকে, বা 5 থাকে, বা 7 থাকে, 9 থাকে। 1, 3, 5, 7, 1, 3 এগুলো যদি থাকে না, 1, 3, 5, 7, 9, তাহলে এগুলির সংখ্যা যদি কোনো অঙ্ক যদি কোনো সংখ্যা শেষত থাকে, তাহলে ওই সংখ্যাটা 2-এরই বিভাজ্য না হয়, ওই সংখ্যাগুলো কী হয়? অযুগ্ম সংখ্যা বলি হয়। তাহলে 1, 3, 5, 7 এগুলোও কী হয়? অযুগ্ম সংখ্যা হয়। তাহলে যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা বললাম। ঠিক আছে, যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা। এলা আমরা দেখি পরিমেয় সংখ্যা, প্রাইম নাম্বার।
প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা মানে যেগুলো সংখ্যা আমরা উৎপাদকত প্রকাশ করে না পাই ওগুলো সংখ্যাকে কয় মৌলিক সংখ্যা। মানে যার উৎপাদক দুইটি, যার উৎপাদক দুইটি। উৎপাদক কি পরে পড়বো। উৎপাদক কি মানে একটা নির্দিষ্ট সংখ্যা যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওগুলো তার উৎপাদক। সাপোজ অল্প করা দেখ না, তাই মনে থাকবে। সাপোজ আমরা ছয়ক কী কী সংখ্যা দিয়ে ভাগ করে পাই? ছয়ক আমরা 1 দিয়ে ভাগ করে পাই, হয় না? পাই। ছয়ক আমরা 2 দিয়ে ভাগ করে পাই, হয় না? পাই। ছয়ক আমরা 3 দিয়ে ভাগ করে পাই, ছয়ক আমরা 6 দিয়ে ভাগ করে পাই। তাহলে ছয়ক আমরা 2 দিয়ে ভাগ করে পাই, 1 দিয়ে ভাগ করে পাই, 6 দিয়ে ভাগ করে পাই, 3 দিয়ে ভাগ করে পাই। তাহলে এই যে 1, তারপরে 2, 3, 6 এগুলো হচ্ছে 6-এর উৎপাদক। তাহলে যেগুলো সংখ্যার উৎপাদক দুইটে মানে সংখ্যাটা নিজে আর এক কিন্তু সবগুলো সংখ্যার উৎপাদক। যেগুলো সংখ্যার উৎপাদক দুইটে মানে 1 আর সংখ্যাটা নিজে, ওগুলোকে কী কয়? মৌলিক সংখ্যা বলে কোয়া হয়। তাহলে যার উৎপাদক দুইটে 1 আর সংখ্যাটা নিজে না, যার উৎপাদক দুইটে, যার উৎপাদক দুইটে। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা? দুইটে। যার উৎপাদক দুইটে, এটা একটা 1 আর একটা কি আরও আনটো আর একটা কি নিজে, ওগুলো হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাক কয় ওটা বুঝলো। তাহলে হঠাৎ কই মানে একেবারে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। একেবারে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সরু মৌলিক সংখ্যা। সরু মৌলিক সংখ্যা। আর এই দুইটে হচ্ছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। আর দুইটি হচ্ছে কি একমাত্র যুগ্ম মৌলিক। তাহলে আটাত্তর সরু মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর দুইটি হচ্ছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। তাহলে একটা কি? একটা না মৌলিক না যৌগিক। একটা মৌলিকও না হয়, যৌগিকও না হয়। একটা মৌলিকও না হয়, একটা না প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার। একটা মৌলিকও না হয়, যৌগিকও না হয়। মনে রাখবেন, একটা মৌলিকও না হয়, যৌগিকও না হয়। এলা কথা হল যে আমার 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আর সেই কয়টা কি কি আমার জানা লাগে। তাহলে 1 থেকে 1 to 100 1 থেকে 100-এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে সেইটা আমার জানা লাগে। 1 থেকে 100-এর ভিতরে আমার 25টা মৌলিক সংখ্যা আছে। 25টা মৌলিক সংখ্যা আছে। এই 25টা মৌলিক সংখ্যা আমার জানা লাগে। 25টা মৌলিক সংখ্যা আমার জানা লাগে। কী কী 25টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-এর ভিতরে সেই কটা আমার ভালো করে জানা লাগে। তাহলে 1 নম্বরে আমার কি আছে? 2, তারপরে 3, তারপরে 5, 7, 11, 13, 17, 19, 19-এর পরে আমার আছে 23, 23-এর পরে আছে 29, 29-এর পরে আছে 31,
31-এর পরে আমার আছে 37, 37-এর পরে আছে আমার 41, 41-এর পরে আমার আছে 43, 43-এর পরে আছে আমার 47, 47-এর পরে আছে আমার 53, 53-এর পরে আছে আমার 59, 59-এর পরে আছে আমার 61, 61-এর পরে আছে আমার 66, 66-এর পরে আছে আমার 67-এর পরে আছে আমার 71, 71-এর পরে আছে আমার 73, 73-এর পরে আছে আমার 79, তারপরে আছে আমার 83, তারপরে আছে আমার 89, সকালে শেষ হতেছে আমার 97। তাহলে এই কয়টা আমার হল মৌলিক সংখ্যা, এই কয়টা লিখে দিন। টোটাল 25টে, টোটাল কয়টা আছে এটি 25টে। এই যে 2 3 1, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই 25টে টোটাল আমার, এই 25টে টোটাল আমার মৌলিক সংখ্যা। টোটাল 25টে আমার মৌলিক সংখ্যা 1 থেকে 100-এর ভিতরে আছে। এলা লক্ষ্য করো যে 1 থেকে 50-এর ভিতরে দেখো 15টা আছে, 1 থেকে 50-এর ভিতরে কিন্তু 15টা আছে। এই দেখো এটা থেকে এর বেশি 50-এ 47 থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 1 থেকে 50-এর ভিতরে কটা আছে? 1 থেকে 50-এর ভিতরে কিন্তু আছে 1 থেকে 50-এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে? 15টা। তাহলে 25টার ভিতরে 1 থেকে 50-এর ভিতরে আছে কত? 15টা, আর বাকি 10টা 50 থেকে 100। তাহলে এই মৌলিক সংখ্যা কয়টা? এই মৌলিক সংখ্যা কয়টা খাতাত পারলে লিখে নেন, লিখে নিয়ে 2-3 পেন আওড়াইলে কি হয়ে যাবে, মনত থাকি যাবে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা বুঝলাম না। এলা যৌগিক সংখ্যা, এলা হলে যৌগিক সংখ্যা, ইংরেজিত কয় কম্পোসাইট নাম্বার, মানে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা মানে যেগুলো সংখ্যা আর উৎপাদক দুটাতকৈ বেশি, যেগুলো সংখ্যার উৎপাদক দুটার থেকে বেশি ওগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা। মানে উৎপাদক মোর দেন 2, উৎপাদক দুটাতকৈ বেশি, যেগুলো সংখ্যার উৎপাদক দুটাতকৈ বেশি ওগুলোর সংখ্যা হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা জানি একটা মৌলিক না হয় যৌগিক না হয়, তাহলে একবার দিয়ে দুইটা গেছে মৌলিকত, দুইটা গেছে মৌলিকত, তাহলে কি আসবে আমার 4, তারপরে 6 8 9 12 10 12 এমন করে যা থাকবে, এগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা। তাহলে এটা থেকে তোমরা একটা কথা খবর পান যে এটা অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা কয়টা। একটা অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা দেখো কয়টা আছে? 4টে, 4 6 8 9। তাহলে এটা থেকে আরও এখন প্রশ্ন দিতে পাই যে 8 কই, মানে সব থেকে
ছোট যৌগিক সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটা। তাহলে এক মৌলিকও নয়, যৌগিকও নয়, দুইটা মৌলিক, তিনটা মৌলিক, তাহলে আটাত্তর ছোট যৌগিক সংখ্যা হয়েছে 4। আটাত্তর ছোট যৌগিক সংখ্যা হয়েছে 4। এটা দিয়ে মেলা ধরনের প্রশ্ন মনে করি 80 পাই, আমরা ডাইরেক্ট পড়ে নিলাম না। তাহলে আমরা কি বললাম, মৌলিক, যুগ্ম, অযুগ্ম, মৌলিক, যৌগিক। এলা আমরা দেখব কোপ্রাইম। কোপ্রাইম মানে, কোপ্রাইম হয়েছে সহমৌলিক। কো মানে কি সহ, কোপ্রাইম। এটা দেখুন আমরা কোপ্রাইম। কোপ্রাইম, কোপ্রাইম মানে কি সহমৌলিক। কোপ্রাইম মানে কি সহমৌলিক। তার মানে যে দুটা সংখ্যার যদি সাধারণ উৎপাদক একের বাইরে অন্য কোনো না হয়, তাহলে সংখ্যা দুটা কি বলি কয়, কোপ্রাইম বলি কয়। কি, এই দুটা সংখ্যার সাধারণ উৎপাদক কেবল এক হলে, যে কোনো দুটো সংখ্যা মৌলিকই হোক বা যৌগিকই হোক, যে কোনো দুটো সংখ্যার যদি সাধারণ উৎপাদক, সাধারণ মানে কমন, ইংরেজিতে কয় কমন, সাধারণ উৎপাদক যদি এক হয়, খালি কেবল এক হয়, একের বাইরে আর কোনো নাই, খালি এক হয়, তাহলে ওই সংখ্যা দুইটা কী করবে, পরস্পর মৌলিক বলি করবে। মানে সবগুলা মৌলিক সংখ্যায় কী হয়, পরস্পর মৌলিক হয়। সবগুলো মৌলিক সংখ্যায় কী হয়, পরস্পর মৌলিক হয়। যেমন 3, 2 আর 3, এই দুটো কী হবে, পরস্পর আমার কী হবে, মৌলিক হবে। বা 3, 5, এগুলো সংখ্যা পরস্পরে কী হবে, সহমৌলিক হবে, কোপ্রাইম হবে। আরও আছে কতগুলো, যেমন একটা যৌগিক, একটা মৌলিক না। যেমন আমরা যদি 6 আর 11 ধরি, 6টা আমার কি যৌগিক সংখ্যা আর 11টা কি মৌলিক সংখ্যা, এটাও কী হবে আমার সহমৌলিক, কোপ্রাইম। মানে এমনি দুই জনের মাঝে সাধারণ উৎপাদক এক আর বেলেগ নাই। তাহলে হলে আমরা কোপ্রাইমও বললাম না। এলা পড়বো আমরা কি, এলা আমরা পড়বো যে টুইন্স প্রাইম। এলা আমরা পড়বো টুইন্স প্রাইম। টুইন্স মানে যুগ্ম, টুইন্স প্রাইম মানে যমজ মৌলিক, যমজ মৌলিক, যমজ মৌলিক। যমজ মৌলিক মানে কি, যে দুটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি কি হয়, 2 হয়, তাইলে মৌলিক সংখ্যা দুইটা যমজ মৌলিক বলি কোয়া হয়। তাহলে দুটা মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে, দুটা মৌলিক সংখ্যার, দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে, মৌলিক দুইটা সংখ্যা দুইটা কী বলি কয়, যমজ মৌলিক। দুটো পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু হওয়া লাগবে, দুটো মৌলিক সংখ্যা হওয়া লাগবে, দুটো মৌলিক সংখ্যা হওয়া লাগবে। আর ওই মৌলিক সংখ্যা দুইটার পার্থক্য কত হবে, 2 হবে। দুটোই মৌলিক সংখ্যা হবে আর ওই দুইটার পার্থক্য 2 হওয়া হবে, তাহলে ওই দুটাকে আমরা কি বলবো, যমজ মৌলিক বলি কমে। কিন্তু কোপ্রাইম বা সহমৌলিক কিন্তু যে কোনো দুটো সংখ্যা হওয়ার পায় সাধারণ উৎপাদক এক হওয়া লাগবে, এগুলো মনে রাখা লাগবে। যেমন তাহলে টুইন্স প্রাইম না যমজ মৌলিক, তাহলে কি কি যমজ মৌলিক হবে, যেমন 3 আর 5, যেমন 3 আর 5। তাহলে উদাহরণ আমার কী হবে, 3 আর 5,
3 আর 5 এই দুইটার পার্থক্য কত হয় 2 দুটোটাই মৌলিক সংখ্যা অমন আরও কী কী আছে দেখো অমন কী কী আছে তাহলে 5 আর 7 লেখা যাবে 5 আর 7 না 19 আর 17 লেখা যাবে 5 7 লেখা যাবে 5 7 এই দুইটা কী হয় পরস্পর কী হয় দুইটা যমজ মৌলিক হয় দুইটা মৌলিক কিন্তু পরস্পর মৌলিক কিন্তু না হয় হ্যাঁ না হয় কারণ এর সাধারণ উৎপাদক কত আছে 1 আছে এলে পরস্পর মৌলিকও হয় যমজ মৌলিকও হয় আর কি আছে দেখো এই 17 19 লেখা যায় না 17 19 এটাও কিন্তু যমজ মৌলিক কিন্তু যমজ মৌলিক সাথে সাথে এলে কি হয় সহমৌলিকও হয় আর কি হবে দেখো আর কোনটা লেখা যাবে এটা লেখা যাবে 41 আর 43 বিয়োগ করলে 2 পাবো 41 আর 43 এই দুটো লেখা যাবে না এমন করে আমরা বাকিগুলো লিখি না তাহলে পরস্পর মৌলিক বা সহমৌলিক বললেন কোপ্রাইম তারপরে যমজ মৌলিকও বললেন না এলা আছে আমার কি এলা আছে আমার পারফেক্ট নাম্বার সম্পূর্ণ সংখ্যা এলা আছে আমার পারফেক্ট নাম্বার মানে সম্পূর্ণ সংখ্যা ইম্পর্টেন্ট অল্প ধ্যান দিয়ে দেখেন কামত লাগবে পারফেক্ট নাম্বার সম্পূর্ণ সংখ্যা তাহলে এটা মনোযোগ দিয়ে দেখো কি কইছে পারফেক্ট নাম্বার সম্পূর্ণ সংখ্যা তাহলে কোনো সংখ্যার উৎপাদক সাপোজ ধরো আমরা 6 ধরলাম 6 এর উৎপাদকগুলো কি হয় মানে 6ক আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করে পাই 6টা 1 দিয়ে ভাগ করে পাই 2 দিয়ে ভাগ করে পাই 3 দিয়ে ভাগ করে পাই আর 6 দিয়ে ভাগ করে পাই তাহলে এই যে 6ক বাদ দিয়ে বাকি কটার যোগফল দেখো 6ক বাদ দিয়ে বাকি কটার যোগফল দেখো কত হয় 6 হয় বাকি কয়টার যোগফল কত হয় 6 হয় না তাহলে এমন ধরনের সংখ্যাগুলো যে সংখ্যাটা উৎপাদকগুলোর যোগফল সংখ্যাটার সমান নাইবা আমরা এমন করে কর পাই যে সংখ্যাগুলো দেখো সংখ্যাগুলো যদি 28 গেলে উৎপাদক আমরা মানে সবগুলো উৎপাদক যদি আমরা কি যোগ করি তাহলে কত পাবো 12 পাবো তাহলে সংখ্যাটার কত হয় 2 গুণ হয় তাহলে আমরা এমন করে করতে পাই এটা সংখ্যার উৎপাদক বড় যোগফল যদি সংখ্যাটার 2 গুণ হয় তাহলে এটা কি বলি কয় পারফেক্ট নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা বলি কোয়া হয় বুঝলেন এটা এমন করেও কোয়া যাবে তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পাই যে উৎপাদক বড় যোগফল সংখ্যাটার 2 গুণ সংক্ষেপে লিখতে পাই আমরা উৎপাদক বড়র যোগফল সংখ্যাটোর 2 গুণ মানে কোনো একটা সংখ্যার উৎপাদকগুলোর যদি যোগফল করি সমষ্টি করি তাহলে সংখ্যাটার 2 গুণ যদি হয় ওগুলো কী হবে পারফেক্ট নাম্বার হবে তাহলে 6টা হচ্ছে আটাত্তর ছোট পারফেক্ট নাম্বার 6টা হচ্ছে আটাত্তর ছোট পারফেক্ট নাম্বার তাহলে পারফেক্ট নাম্বার তোমরা 4টা খানিক মনে দেখলে হবে একটা হচ্ছে 6 একটা হচ্ছে 28 একটা হচ্ছে 496 আর একটা হচ্ছে 8128 এই কয়টা 4টে পারফেক্ট নাম্বার 8128 তাহলে এই 4টে তোমার সম্পূর্ণ নম্বর বা পারফেক্ট নম্বর মনে রাখলে তাতে কাম হবে তাহলে
সবচেয়ে ছোট সম্পূর্ণ সংখ্যা হয়েছে কি 6, সবচেয়ে ছোট সম্পূর্ণ সংখ্যা হয়েছে 6, তারপরে 28, তারপরে 496, তারপরে 8128, এই কয়টা মনে রাখলে আপাতত চলে যাবে। তাইলে এগুলো পারলে নোট করেন, পরে কামত দেবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্দে মাতরম।